প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ। কে শুনে কার কথা? রিয়াজকে 8 জন মেয়ে বাথরুমে আটকে রেখে জামাকাপড় খুলছে। সহজ সরল একটি ছেলে, যে কোনোদিন কোনো মেয়ে কোনো বাচ্চা মেয়ের সাথেও কথা বলতে ভয় করত। আজ 1 মাস হয়েছে সে কলেজে ভর্তি হয়েছে। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। বয়স একটু হয়েছে, তবে ফেল হতে হতে অবশেষরূপে কলেজের মুখ দেখতে পেয়েছে। কাউকে তেমন চেনে না জানে না, জানবেই বা কি করে, মাথা তুলেই কলেজে আসেনি কখনো। অনার্সের 8টা মেয়ে প্রতিদিন তাকে এই যে মিস্টার সেক্সি বয় বলে বিরক্ত করত। রিয়াজ এদের কথা শুনে যেমন ভয় পেত, ঠিক তেমনভাবেই এড়িয়ে যেত। তবে আজ আর রক্ষা হল না। 1 মাস পর মেয়েগুলো তাকে ছেড়ে কথা বলেনি। একটা কথা ঠিক, রিয়াজ দেখতে স্মার্ট ছিল, চোখ দুইটি নীল রঙের, ফর্সা চেহারা, সাদা সিদে হলেও হেয়ার কাটিং ছিল চোখ জুড়ালো। যে কেউ ওর চুল দেখলে ফিদা হতে বাধ্য। চুলের এক পাশ মেশিন দিয়ে কেটে ফেলে, অন্য পাশ প্রায় 9-10 মতো লম্বা, তার উপর আবার চুলেও কালার ছিল। মোট কথা সবদিকে ফিট থাকলে মেয়েদের থেকে এড়িয়ে চলা ওর একটা অভ্যাস ছিল। কিন্তু এই অভ্যাসটাই আজ তাকে এখানে নিয়ে আনবে কে জানত। রিয়াজ কলেজের বাথরুমে এসে মুখে পানি দিতে যাবে, কিন্তু এর আগেই ওদের মধ্যে একটি মেয়ে, নাম প্রিয়া, এসে বলল, ছেলেদের বাথরুমে এখন কাজ চলছে, তুমি মেয়েদের বাথরুমে যাও। দেখুন পথ ছাড়ুন। আমি এখানেই যাব, ওটা আপনাদের বাথরুম, সেখানে আমি কেন যাব? কারণ ছেলেদের বাথরুম মেয়েরা পরিষ্কার করতেছে, তবুও যদি তুমি যেতে চাও তবে যাও। আমি বাধা দিচ্ছি না। রিয়াজ এবার একটা ঢোক খেল। এবার যদি রিয়াজকে 5 কোটি টাকা দিয়েও কেউ বলে বাথরুমে যাবার জন্য, তবে তা অসম্ভব, রিয়াজকে আর বাথরুমে পাঠানো যাবে না। উপায় না পেয়ে রিয়াজ বলল, আচ্ছা একটু উপকার করুন প্লিজ। জি বলো। আপনি দরজায় একটু দাঁড়াবেন প্লিজ। আমি মেয়েদের বাথরুমে গিয়ে একটু করে আসব। আপনি যদি একটু পাহারা দিতেন, তবে খুব উপকার হতো। ঠিক আছে, তুমি যাও সেক্সি বয়, আমি এদিকে সামলাচ্ছি। রিয়াজের এমনভাবে পেয়েছে যে মেয়েদের ওয়াশরুমে অবশেষে প্রবেশ করতেই হল। এদিকে প্রিয়া বাকি 7 জনকে ইশারায় ডাক দিল। ওরা হচ্ছে রিয়া, মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, সামিয়া, পিঙ্কি আর এদিকে তো প্রিয়া আছেই। প্রিয়ার ইশারায় সবাই উপস্থিত হতেই প্রিয়া সবার উদ্দেশ্যে বলল, তোরা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি। ওরা 7 জন বাথরুমে প্রবেশ করতেই প্রিয়া সেই কলেজের ক্লিনার, যে কলেজ পরিষ্কার করে, তাকে ডেকে বলল, এই ওয়াশরুমের বাহিরে তালা মেরে দাও। আমি যখন তোমাকে ফোন দিব, তখন এসে তালা খুলবা। এর আগে কেউ যদি ওয়াশরুমে আসে, তবে বলে দিও অনার্সের লিডার প্রিয়া ম্যাডাম ওয়াশরুমে তালা মেরে চাবি নিয়ে গেছে। 3 ঘন্টা পর তালা খোলা হবে। ঠিক আছে ম্যাডাম, মুই হেইডাই করবানি, কিন্তু ম্যাডাম, আমারে এইডা কন আপনি এতক্ষণ এখানে কি করবেন? যা বলেছে সেটাই করো। এত প্রশ্ন করো কোনো সাহসে তুমি? ধমক শুনে ক্লিনার সানজিদা বেগম থমকে যায়। প্রিয়াকে এবং তার পুরো গ্যাংটাকে কলেজের সব মেয়েরাই ভয় পায়। হোস্টেলের সব মেয়ে প্রিয়ার গ্রুপকে ভয় পায়। তাই কেউ তার বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন্টও করে না ভয়। কারণ এর শাস্তি কঠিন ভয়াবহ হতে পারে। এদিকে প্রিয়ার কথামতো সানজিদা বেগম ওয়াশরুমে তালা মেরে দেয়। প্রিয়াও বাথরুমে প্রবেশ করে ফেলেছে তালা মার আগে। এখন এই দরজা তখনই খুলবে যখন প্রিয়ার ফোন থেকে ক্লিনারের ফোন যাবে। রিয়াজ প্রস্রাব শেষ করে যেই পিছু ঘুরেছে, এমন সময় মায়া একটা সিলভারের ঝাড়ুর আগা দিয়ে সজোরে আঘাত করে রিয়াজের মাথায়।
সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে রিয়াজ। মায়া আবার সবার থেকে শক্তিশালী ছিল। ওর আঘাতে রিয়াজ শুধু অজ্ঞান হয়নি, মাথা ফেটে রক্তও বের হচ্ছিল। রিয়াজ সেখানেই পড়ে যাওয়ার পর সবাই মিলে তাকে ধরে ফ্লোরে নিয়ে আসে। এদিকে দরজা জানালা সবই বন্ধ, শুধু ওয়াশরুমের একটি সাদা লাইট জ্বলছিল। 17 মিনিট পর রিয়াজের জ্ঞান ফিরে আসে। চোখ মেলেই দেখে চারদিক কেমন যেন ঝাপসা ঝাপসা। ওর নীল নীল চোখ দুইটি অশ্রুজলে ভিজে চিক চিক করছে। ভালো করে তাকিয়ে দেখে ওর চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে সেই 8 জন মেয়ে। রিয়াজ লাফ দিয়ে উঠতে গিয়েও ব্যর্থ হতো। ওর হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হাত পিছনে নিয়ে গিয়ে বাধার কারণে উঠতে পারছে না। এদিকে পা বেঁধে রেখেছে একটি লোহার সাথে, যা দেওয়ালের সাথে লাগানো আছে। রিয়াজ শুয়া থেকে উঠে দাঁড়াবার কোনো পথই খোলা নেই। ওর চিৎকারটাও দরজা অবধি বিদ্যমান, এর বাহিরে যাবে না। উপায় খুঁজে না পেয়ে রিয়াজ তাদের বলল, প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ। শুনল না কেউ রিয়াজের আকুতি মিনতি। সুমাইয়া এসে একটা একটা করে রিয়াজের শার্টের বোতাম খুলে ফেলে। প্রিয়া রিয়াজের বেল্ট খোলার পর প্যান্ট হাঁটু অবধি নামিয়ে ফেলে। এরপর পিঙ্কি রিয়াজের শর্ট প্যান্টের দিকে তাকায়। রিয়াজ কান্না করেই ফেলেছে এবার। চোখ ভিজে প্রায় নদীর পানির মতো হয়ে গেছে। মাথা ফাটা দিয়ে এখনো ঝরো ঝরো করে রক্ত পড়ছে রিয়াজের কপাল বেয়ে। ফর্সা কপালে রক্ত যেন জবাফুলে পরিণত হয়েছে। রিয়াজের চিৎকার সহ্য করতে না পেরে প্রিয়া ওর ওড়নাটা রিয়াজের মুখে বেঁধে দেয়। এবার যেন রিয়াজ আরও বেশি হারিয়ে ফেলে তার শক্তি। মায়া একটান দিয়ে রিয়াজের শর্ট প্যান্টটাও খুলে ফেলে। রিয়াজ ফ্লোরে গড়াগড়ি খেতে লাগল এবার। কিন্তু উল্টোপাশ হতে পারছে না, কারণ ওর পা একটি লোহার সাথে বাঁধা। সবাই রিয়াজের লিঙ্গ এর দিকে তাকিয়ে আছে। রিয়াজের চোখমুখ পুলে সেই ফর্সা চেহারা লাল আকার ধারণ করেছে। এরপর ধীরে ধীরে সবার আগে প্রিয়া ওর জামাকাপড় খুলে ফেলে। দেহে ব্রা আর প্যান্টি রেখে রিয়াজের সামনে এদিক ওদিক করছে। এতে রিয়াজের অনিচ্ছাকৃতভাবেই ওর লিঙ্গ উত্তেজিত হয়ে ওঠে। রিয়াজ নাচেও তার দেহটাও যেন তার ইচ্ছের বিরুদ্ধে লড়ছে। রিয়াজের এমন অবস্থা দেখে বাকি 7 জন রিয়াজের শরীর ফ্লোরের সাথে ভালোভাবে চেপে ধরে। এবার রিয়াজ এদিক থেকে সেদিকে নড়াচড়াটাও বন্ধ হয়ে যায়। আর অবশিষ্ট থাকেনি কিছু। প্রিয়া ওর গায়ের বাকি জামা কাপড়, ব্রা প্যান্টি খোলে রিয়াজের লিঙ্গ এর উপরে উঠে বসে। এরপর হামলা চালায় সে। এভাবে প্রায় 20 মিনিট রিয়াজের উপর হামলা চালায় প্রিয়া। প্রিয়ার পর এবার মায়া আসে। মায়ার জায়গায় প্রিয়া গিয়ে রিয়াজকে চেপে ধরে। মাও প্রিয়ার মতো করে রিয়াজকে একইভাবে হামলা চালাতে থাকে। এভাবে বাকি 6 জনও রিয়াজের উপর একইভাবে কাজ চালায়। রিয়াজ অস্থির হয়ে আর নড়াচড়াও করতে পারছে না। এখন আর রিয়াজকে চেপে ধরতে হচ্ছে না। ওরা একজনের পর একজন এসে রিয়াজের উপর হামলা চালাচ্ছে। রিয়াজের মুখ ফুলে প্রায় দম বন্ধ হতে যাচ্ছে। তারা দেখেও না দেখার ভান করে তাদের চাহিদা মেটাচ্ছে। রিয়াজের লিঙ্গ যখনই ফুরবল হয়ে পড়ে, তখনই আবার ওরা তাদের স্তন দেখিয়ে উত্তেজিত করে তুলে। একসময় রিয়াজ ধরপড় করতে শুরু করে। ওর এমন অবস্থা দেখে প্রিয়া মুখ খোলতে যাবে, তখনই পিঙ্কি বলে উঠে, আরে দাঁড়া, আমি আর একবার করব। এরপর ছেড়ে দি সেই সেক্সি বয়কে। তুই না? ঠিক আছে কর। পিঙ্কি রিয়াজের উপর বসার 5 মিনিট পর রিয়াজ হঠাৎ নিস্তব হয়ে যায়। পিঙ্কি টের পেল রিয়াজের লিঙ্গ ও নিথর হয়ে গেছে। পিঙ্কি বুঝতে না পেরে রিয়াজের লিঙ্গ ধরেই চমকে যায়, এ কি? লিঙ্গ এত ঠান্ডা কেন? পিঙ্কির কথা শুনে সবাই দেখতে আসে। বাকি 7 জন জামাকাপড় পরতে যাচ্ছিল। পিঙ্কির হয়ে গেলেই ওরা চলে যেত।
কিন্তু পিঙ্কির কথাটা শুনে সবাই অর্ধেক জামা পরেই আবার দেখতে আসে। সত্যিই তো ঠান্ডা হয়ে গেছে খুব, পুরো বরফের মতো। মায়া কিছুটা আঁচ করতে পেরেছে। এরপর রিয়াজের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। পুরো মুখ ফুলে লাল তো হয়েই আছে, তার উপর রক্ত আর ঘাম মিশ্রিত হয়ে মুখটা ফ্যাকাশে হয়ে আছে। জান্নাত রিয়াজের মুখ থেকে ওড়নাটা সরিয়ে গালে থাপ্পড় মারতে মারতে বলছে, এই শালা, উঠো, তোর কাজ শেষ। কিন্তু রিয়াজের সারা শব্দ না পেয়ে তানিয়া গেল এবার। তানিয়া সবার আগে রিয়াজের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ। সাথে সাথে চমকে উঠে তানিয়া। পিছনে ভয়ের চোখে তাকাতেই সবাই কিছুটা আঁচ করেছে। এরপর সামিয়া তাড়াহুড়ো করে রিয়াজের হাতের রগ ধরে দেখে রক্ত চলাচল বন্ধ। আরে, এত মরে গেছে। কথাটা শুনে পিঙ্কি চমকে যায়। পিঙ্কি এখনো রিয়াজের উপরেই বসে আছে। ভয় পিঙ্কি হোঁচড় মোচড় খেয়ে নেমে পড়ে ফ্লোরে। এবার সবার মুখে ঘামে ভরে যায়। ওরা মেরাই ফেলেছে? এতটাও করতে চায়নি ওরা, কিন্তু মারা যাবে সেটাও ভাবেনি। নিষ্পাপ চেহারাটা পড়ে আছে ফ্লোরে। এদিকে ওরা 8 জন পড়েছে মহা বিপদে। উপায় না পেয়ে প্রিয়া বলল, এই শালা তো মরছেই, সাথে আমাদেরকেও আটকিয়ে গেছে। চল লাশটাকে কোথাও ফুতে ফেলি। কিন্তু বাহির করবি কিভাবে? দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। প্রিয়া ক্লিনারকে কল করে বলল, শুনুন, একটা বড় ময়লার বস্তা এনে আমাকে ফোন দিন। বস্তাটা দরজার সামনে রেখেই ফোন দিবেন, মনে থাকে যেন। প্রিয়ার কথা মতো সানজিদা বেগম বস্তা এনে দরজার সামনে রাখে। এরপর তালা খোলে সানজিদা চলে যায়। প্রিয়া বস্তাটা ভিতরে নিয়ে গিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। বাকিরা রিয়াজের লাশ বস্তায় রেখে উপরে ময়লা দিয়ে ভরে দেয়। এরপর ক্লিনারকে বলে বস্তাটা গেইটের সামনে নিয়ে আসে সানজিদা বেগম। সবাই মিলে ধরাধরি করে বস্তাটা মায়ার গাড়িতে তুলে। মায়ার বাবার টাকা পয়সার অভাব নেই। আসা যাওয়া করার জন্য একটি প্রাইভেট কার কিনে দিয়েছিল। শুধু মায়া না, প্রিয়ার বাবাও ধনী ব্যক্তি। যাই হোক, ওরা বস্তাটা গাড়িতে রেখে চলে যায় ঢাকা গাবতলী এলাকার শেষে, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। এরপর তারা বস্তাটা সেখানে ফেলে দিয়ে আবার চলে আসে হোস্টেলে। সামিয়া সানজিদা বেগমকে 15,000 টাকা ধরিয়ে দিয়ে বলে, আজকে যা হয়েছে সব নিজের পেটে কবর দিয়ে রাখো। যদি পাস হয়, তবে আপনার মাথার সব কয়টা চুল কেটে নাড়া করে দিব। সামিয়ার ধমকে সানজিদা চুপ হয়ে যায়। এরপর টাকাগুলো হাতে নিয়ে সানজিদা বেগম বাসায় চলে যায়। পরের দিন শুরু হয় এই নিয়ে ঝামেলা। রিয়াজের বাড়ির লোক কলেজে এসে খোঁজ নিতে থাকে রিয়াজের, কিন্তু কেউ কিছু জানে না বলে ওদের কোনো উত্তর মেলে না। ওরা 8 জনও সবার সামনে নেকামি করতে করতে বলে, আহারে, ছেলেটা খুবই সহজ সরল, কে জানে কোথায় গিয়ে পড়ে আছে। কলেজের এসে কোনো খোঁজ পায়নি রিয়াজের পরিবার। পাবেই বা কি করে, ওর তো কোনো বন্ধুও ছিল না। অবশেষে তারা পুলিশের কাছে কমপ্লেইন্ট করে। পুলিশ তদন্ত চালাতে রিয়াজকে সব জায়গায় খোঁজে, কিন্তু মিলেনি রিয়াজের কোনো হুদিস। কলেজে তোলপাড় হয়ে উঠে রিয়াজের ব্যাপারটা নিয়ে। না জানে ছেলেটা কোথায় পড়ে আছে। এদিকে প্রিয়া, মায়া, সামিয়া, তানিয়া, পিঙ্কি, রিয়া, জান্নাত, সুমাইয়া তারা সবাই চিন্তিত। যদি কোনোভাবে ধরা খায় সেই ভয়। কিন্তু না, এর কোনো কিছুই হয়নি। পুলিশের কাছে ধরা খাওয়ার কোনো ইস্যু রাখেনি তারা। 1 মাস এই নিয়ে হইচই করে সব আবার চুপ হয়ে যায়। কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চুপ হয়, কেউ ফেবুতে শোকাহত জানায়া, কেউ ওর পিক সবার মেসেঞ্জারে দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি করে। সোশ্যাল মিডিয়াতে কয়দিন ভাইরাল হয় এই রিয়াজ। তবে অল্প কয়দিন বাদেই সব হয়ে যায় নিশ্চুপ।
থাকে না আর রিয়াজের অস্তিত্ব, দেয় না কেউ স্ট্যাটাস, মুছে যায় রিয়াজের নাম। ওর পরিবারের সদস্যরাই শুধু মনে রেখেছে রিয়াজকে। রাখবে না বা কেন, সহজ সরল একমাত্র ছেলে তাদের। এর আম্মু প্রতিদিন নামাজে দোয়া করে একটাই, তাদের ছেলে যেন ফিরে আসে। কিন্তু এইটা যে বড়ই অসম্ভব। রিয়াজ তো পাড়ি দিয়েছে সে ঠিকানায়, যেখানে সবাই একেবারের জন্যই চলে যায়। রিয়াজের মৃত্যুর 6 মাস পর ওরা 8 জনও ভুলে যায় রিয়াজকে। বিন্দাস লাইফ উপভোগ করে চলছে সবাই। হঠাৎ একদিন তানিয়ার বাসা থেকে ফোন আসে, ওর আম্মু নাকি খুবই অসুস্থ, খুব শীঘ্রই যেতে বলেছে। তানিয়া গ্রামের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। বাকি 7 জনকে বিদায় দিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আজ 8ই অগাস্ট 2029। কিছুদিন পর ঈদ, তাই তানিয়া একেবারে ঈদের ছুটিতেই বাড়ি চলে এসেছে। বাড়িতে আসতেই সবাই তানিয়াকে জড়িয়ে ধরে মাথায় চড়াচ্ছে। করবেই তো, মেয়ে ঢাকা কলেজের ছাত্রী। এলাকায় সবাই বলে জমিদার বাড়ির মেয়ে তানিয়া ঢাকার ছাত্রী, একটা নাম ডাক আছে তাদের। মেয়ে এতদিন পর এসেছে, তো আদরের বন্যা তো বয়েই যাচ্ছে। প্রত্যেক পরিবার তো তাদের সন্তানকেই ভালোবাসে, কারণ তাদের সম্পদ তো তাদেরই সন্তান। যেমন ছিল রিয়াজ। এদিকে তানিয়ার মা বলল, অনেক জার্নি করে এসেছিস মা, এবার একটু ফ্রেশ হয়ে খেতে আয়। রাত অনেক হয়েছে, আমরা তোর জন্যেই না খেয়ে আছি। ওকে মাই কিউট মমো, আমি এই যাব আর আসব। ঠিক আছে। তানিয়া ওয়াশরুমে গিয়ে জামাকাপড় খুলে ফেলে। এরপর উপরে ঝর্ণা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে গোসল করছে। এমন সময় তানিয়া অনুভব করল ওর স্তনে কেউ হাত দিয়ে ধরেছে। তানিয়া চমকে উঠেই চোখ মেলে ফেলে, কিন্তু চোখের সামনে কিছুই দেখতে পায় না সে। মনের ভুল ভেবে আবার গোসল করাই মন দেয়। এবার তাকে চমকে দিয়ে ইলেকট্রনিক চলে যায়। তানিয়া বিরক্ত হয়ে মনে মনে ভাবে, গ্রামের এই সমস্যা যে কখন ঠিক হবে। এরপর অন্ধকারেই সে গোসল করতে থাকে। এবার পুরো স্পষ্ট খেয়াল করে ওর পিছন থেকে কেউ ত্বকে জড়িয়ে ধরে স্তনে হাত দিয়ে রেখেছে। তানিয়া ভয়ে চিৎকার দিতে যাবে, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। মনের ভুল ভেবে আবার গোসল করাই মন দেয়। এবার তাকে চমকে দিয়ে ইলেকট্রনিক চলে যায়। তানিয়া বিরক্ত হয়ে মনে মনে ভাবে, গ্রামের এই সমস্যা যে কখন ঠিক হবে। এরপর অন্ধকারেই সে গোসল করতে থাকে। এবার পুরো স্পষ্ট খেয়াল করে ওর পিছন থেকে কেউ ত্বকে জড়িয়ে ধরে স্তনে হাত দিয়ে রেখেছে। তানিয়া ভয়ে চিৎকার দিতে যাবে, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তানিয়া ওর সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না ছুটতে। তখনই তানিয়া বরাবরের মতো আবার অনুভব করে, ওর পিছন দিক থেকে কেউ এবার পুরোপুরিভাবেই জড়িয়ে ধরেছে। এবার তানিয়া আর ছটফট করেনি, কারণ এই স্পর্শ তাকে উত্তেজিত করে তুলছে। তানিয়াও উত্তেজনায় নিজেকে হেলে দিচ্ছে সেই অন্ধকারের ছায়ামূর্তির দিকে। কেন সে এমন করছে, কেন এক অজানা আচেনা স্পর্শটা তার কাছে খুবই ভালোর প্রভাব ফেলছে, এর উত্তর তানিয়ার কাছে নেই। এমন সময়ই তানিয়া বুঝতে পারে, ওর পিছন দিক দিয়ে কোনো দণ্ড জাতীয় কিছু প্রবেশ করতে যাচ্ছে। কিন্তু তানিয়া এখনো উত্তেজনায় থরথর করে কাঁপছে। এই যেন এক সুখের সাগরে ভাসছে সে। মুহূর্তের মধ্যেই তানিয়া এবার ফিরে আসে বাস্তবে। এ কি? সে কি করতে যাচ্ছে? তাকে কে জড়িয়ে ধরেছে? এবার তানিয়া নড়াচ্ছি করার আগেই এর পিছন দিকে সেই দণ্ডায়মান লিঙ্গ প্রবেশ করে। তানিয়া চিৎকার দিতে চেয়েও চিৎকার করতে পারছে না। যন্ত্রণায় থরথর করছে সেই ছায়ামূর্তির হাতের ভিতর। এদিকে তানিয়াকে সে ছায়ামূর্তি পিছন থেকেই টাপাতে থাকে। তানিয়ার নিঃশ্বাস যেন প্রতিটি টাপেই বন্ধ হয়ে আসছিল। নাক মুখ দিয়ে ফেনা ছেড়ে দিয়েছে প্রায়।
দনটা যেন তার গলা অবধি চলে আসছে ধীরে ধীরে। তানিয়া কষ্টে ধরপড় করতে করতে সজোরে এক চিৎকার দিয়ে বাথরুমের ফ্লোরে পড়ে যায়। তানিয়ার চিৎকারের শব্দে সবাই ছুটে আসে ওর রুমে। বাথরুমের দরজা ভিতর থেকেই লক করা। এদিকে তানিয়াও গোসল করতে গেছে। দরজা ভাঙবে নাকি ভাঙবে না সেটা নিয়েই সবাই চিন্তিত হয়ে ওঠে। তানিয়ার আব্বু মেয়ের চিৎকারের শব্দটা সহ্য করতে না পেরে অবশেষে দরজায় লাথি মেরে দরজা ভেঙে ফেলে। সবাই আতঙ্কিত হয়ে যেই ভিতরে প্রবেশ করেছে তখনই তাদের চোখ যেন কপালে উঠে যায়। তানিয়া পুরো নগ্ন দেহ নিয়ে ফ্লোরে পড়ে আছে। পুরো ফ্লোর রক্তে ভেসে গেছে। রক্তের স্রোত তানিয়ার পিছন থেকে আসছে। ওর বাবা নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে তৎক্ষণাৎ সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। চারদিকে ছড়িয়ে পড়ে এই ব্যাপার। তানিয়াকে কে যেন বাথরুমে রেপ করে পালিয়ে গেছে। লোকের মুখে মুখে এখন এই কথার ছড়াছড়ি। এলাকার ছেলে মেয়ে, তানিয়ার বন্ধু বান্ধবী সবাই ফেবুতে তানিয়াকে নিয়ে ট্রল করা শুরু করে দেয়। কেউ শোকাহত জানায়, আবার কেউ তার বদনামি গায়। খবরটা গিয়ে পৌঁছায় প্রিয়া, মায়া, সামিয়া, রিয়া, সুমাইয়া, জান্নাত আর পিঙ্কির কাছে। ওরা ব্যাপারটা নিয়ে তত সিরিয়াস না। ওদের মধ্যেই ওরা বলাবলি করেছে, মেয়েটি আমাদের ফ্রেন্ড ছিল, ওর ভীষণ সেক্স ছিল, হয়তো কোনো ছেলের সাথে আকাম করতে গিয়ে এমন হয়েছে। আর এদিকে ছেলেটিও হয়তো পালিয়ে গেছে। নিজের ফ্রেন্ডদের বদনাম ওরা নিজেরাই গেয়েছে। ওদের মধ্যে তখনই প্রিয়া বলে উঠল, যাই হোক, আজকে তো কলেজ পুরো বন্ধ, কয়দিন বাদেই কোরবানির ঈদ, তোরা বাসায় যাবি না? হোস্টেল তো বন্ধ করে দিবে। যাব, কিন্তু তার আগে এইটা বল, তুই কেন যাচ্ছিস না? আরে আমার কথা ছাড়, তোরা যা, আমি এক বান্ধবীর বাসায় থাকব। বাড়িতে ঈদ করবি না? না, ইন্টারেস্ট নেই। ঠিলো আছে, তোর যেমন অভিরুচি। আমরা আজ রাতেই রওনা হব বাড়িতে। ঠিক আছে, সাবধানে যাস। প্রিয়াকে বিদায় দিয়ে মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, সামিয়া, পিঙ্কি হোস্টেল ত্যাগ করার জন্য জামাকাপড় গুছানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। জান্নাত বাড়ি যাবার আগে শপিং করবে বলে বাহির হয়ে পড়ে। এখনও হাতে অনেক সময় আছে, এর মধ্যেই শপিং করে ফিরতে পারবে। জান্নাত হোস্টেল থেকে বের হয়ে শপিং মলে চলে যায়। এমন সময় ওর ফোনে একটি অদ্ভুত নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটি ছিল 3063 এরকম। জান্নাত ভাবল হয়তো কোনো অফিসের নাম্বার হবে, তাই ফোন কেটে দিয়ে আবার জামাকাপড় দেখতে লাগল। কিন্তু অদ্ভুতভাবে আবারও সেই একই নাম্বার থেকে ফোন আসে জান্নাতের ফোনে। জান্নাত এবার বেশ অবাক হয়ে যায়, সিম কোম্পানিরা তো এত জলদি আবার ফোন দেয় না। এবার জান্নাত বিস্মিত হয়ে ফোনটা রিসিভ করল। রিসিভ করতেই ওপাশ থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, জীবনের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যা। আমি এসেছি ফিরে ভবে, যাব নাকো তোদের ছেড়ে, আমারই সাথে যেতে হবে। ব্যাস এইটুকু শোনার পর ফোনটা অদ্ভুতভাবে কেটে যায়। জান্নাত আগামাথা কিছুই বুঝতে পারে না, বরং শুধু শুধু ভয় পেয়ে চলছে। এ কোনো শব্দ, এত ভয়ঙ্কর শব্দও হতে পারে? জান্নাত নিমিষেই যেন হারিয়ে যায় এক অজানা কল্পনায়। তখন আবার তার ঘোর ভেঙে ওর ফোনে আরেকটি ফোন আসে। জান্নাত ফোনের রিংটোন শুনে তৎক্ষণাৎ কেঁপে উঠে। কিন্তু ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর সহপাঠী সামিয়া ফোন করেছে। জান্নাতের বুকের ধুকধুকানি শব্দ এখনো কমেনি। অস্থির মনে জান্নাত ফোনটা রিসিভ করে। এরপর সামিয়া ফোনের উপাস থেকে বলল, কি রে, সেই কখন হোস্টেল থেকে বের হয়েছিস, রুমে আসবি না নাকি? কিছুক্ষণ পর বাস ছেড়ে দেওয়ার সময় হবে, তাড়াতাড়ি আয়। বসো মানে?
প্রাইভেটের কি হইছে? প্রাইভেটে করে যাব না ভাবছি। বাসে করে এনজয় করতে করতে যাব। ঠিক আছে, তোদের যা মনে হয়। এই শুন, তোর গলার আওয়াজ এত অস্থির শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? নাকি হবে, ঠোঁট কেঁপে কেঁপে? এই সত্যি করে বলতো, কি হয়েছে? দোস্ত, একটা অদ্ভুত নাম্বার থেকে ফোন এসেছে। 3063 এরকম নাম্বার। রিসিভ করতেই উপাস থেকে অদ্ভুত কিছু কথা শুনিয়ে ফোন কেটে দিয়েছে। আমার খুব ভয় করছে রে। ধ্যাত, হতে পারে কেউ মজা করেছে। তা কি বলেছিল? বলল আমার নাকি শেষ মুহূর্ত চলে এসেছে। আমাদের নাকি তার সাথে যেতে হবে। হয়তো কলেজের কোনো ছেলে মজা করেছে। এত ভাবার কি আছে? কলেজের কে কি বকবে আজব? সবাই তো আমাদের এমনিতেই ভয় করে। এমন সাহস হবে কি করে কারো? তাও ঠিক। আচ্ছা তুই ভাবিস না, রুমে আয়, পরে দেখছি ব্যাপারটা। এই বলে সামিয়া ফোন কেটে দেয়। জান্নাত তার শপিং করেই বের হয়ে পড়ে। একা একা এসেছে, এখন একটি বাস ধরেই হোস্টেলে যেতে হবে। বাসের জন্য অপেক্ষা করছে রাস্তার পাশে জান্নাত। এমন সময় এক ভিক্ষুক এসে জান্নাতের দিকে হাত বাড়িয়ে বলল, আপা, কয়েডা টাহা দিবেন? গত 6 মাস ধইরা কিচ্ছু খাই নাই। ভিক্ষুকের দিকে না তাকিয়ে জান্নাত বাসের দিকে তাকিয়েছিল। বাস কিছুটা দূরেই আছে। জান্নাত ভিক্ষুকের কথা শুনেও না শোনার ভ্যান করে দাঁড়িয়ে আছে। ভিক্ষুক আবারও বলল, আপা, টাহা কি দিবেন? এবার জান্নাত বিরক্ত হয়ে যেই নিজের ব্যাগে হাত দিতে যাবে, তখনই খেয়াল করল এই শব্দটা তার খুব চেনা। জান্নাত চোখ নড়বড় করে যেই মাথা তুলে তাকিয়েছে, দেখতে পেল ওর সামনে কেউ নেই। জান্নাত এবার আরও বেশি আতঙ্কিত হয়ে যায়। সে তো খেয়ালই করেনি লোকটি 6 মাস ধরেই না খেয়েছিল বলেছে। এইটা কিভাবে সম্ভব? জান্নাত যেন এক অবাস্তবতার মধ্যে বসবাস করছে। এসব কি হচ্ছে ওর সাথে? ভবতে ভাবতে সামনে বাস চলে আসে। জান্নাত বসে উঠেই সিটে হেলান দিয়ে বসে পড়ে। ভাবতে থাকে এই অজানা রহস্য নিয়ে। তার সাথে এসব ঘটে যাওয়ার কারণ সে ব্যাখ্যা করতে পারে না। ভাবার মধ্যেই জান্নার চোখ দুইটি আলতোভাবে বুলিয়ে নেয়। তখন জান্নাত স্পষ্ট বুঝতে পারছে ওর কোমরে কারো হাতের স্পর্শ লাগছে। জান্নাত এই ছোঁয়ায় বিরক্ত না, বরং শান্তি অনুভব করতে থাকে। কেন সে এই স্পর্শকে চাইছে, সেটা তার নিজেরই অজানা। এবার হাতটি জান্নাতের কোমর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগল। জান্নাত এবার একটু অস্বস্তি বোধ করে। হঠাৎ ওর ঘোর ভেঙে যায়। সিট থেকে এক ঝাঁকুনি দিয়ে উঠেই জান্নাত চারপাশ দেখতে থাকে। এ কি, ওর পাশের সিটে কেউ নেই। তাহলে ওর কোমরে এতক্ষণ হাত দিয়েছিল কে? জান্নাত ব্যাপারটা আর মেনে নিতে পারছে না। অস্বাভাবিক ঘটনা একেকটার পর একেকটা কেন ঘটে যাচ্ছে। জান্নাত এসবের ভিতরে কল্পনা করতে করতে তার হোস্টেলের সামনে চলে আসে। এরপর তাড়াতাড়ি বস থেকে নেমে সোজা রুমে চলে আসে। এসেই সামিয়াকে বলল, দোস্ত, আমার সাথে কিছু হতে যাচ্ছে। প্লিজ আমাকে রক্ষা কর। কেন, আবার কি হলো? এরপর জান্নাত সামিয়াকে বাসের সব ঘটনা খুলে বলে। সামিয়া জান্নাতের কথা শুনে সিরিয়াস না, বরং উচ্চস্বরে হাসতে লাগল। আর এসব মন গড়ন কথা না বলতে নিষেধ করে। জান্নাত বিরক্ত হয়ে সামিয়াকে বলল, তুই হাসছিস আজব? সত্যিই আমি অনুভব করেছি, এই এখানে হাত দি। আরে এ কি? এই যে দেখ দেখ, হাতের চাপ এখনো আমার কোমরে আছে। লাল হয়ে গেছে সব। সত্যিই তো, তোর কোমরে তো সত্যিই কারো হাতের চাপ আছে। এবার বিশ্বাস করেছিস তো? আমি বলেছিলাম না? ঠিক আছে শুন, আমি ব্যাপারটা দেখছি।
আমাদের বাড়ির পাশে এক হুজুর আছে, উনার সাথে কথা বলে দেখব। আর সেই অদ্ভুত নাম্বারটা দে তো। এই নে 3063 এইটা। সামিয়া নাম্বারটা নিয়ে ওর এক ফ্রেন্ডকে কল দিয়ে বলল, এইটা কেমন নাম্বার জানানোর জন্য। সামিয়ার ফ্রেন্ড সিম কোম্পানিতে চাকরি করে, তাই ওরা আশাবাদী যে নাম্বারটার কোনো হুদিশ তারা পাবেই। কিন্তু সামিয়ার ফ্রেন্ড জানালো যে এমন কোনো নাম্বার নেই, এবং কি কোনো অফিস বা হ্যাকারদেরও না। সোজা কথা, এই নাম্বারের কোনো অস্তিত্বই নেই। এমন নিউজ শুনে ওরা দুইজনেই অবাক হয়ে যায়। এইটা কেমন নাম্বার তাহলে, যার কোনো অস্তিত্বই নেই? সামিয়া জান্নাতকে বলল, আচ্ছা শুন, এই ব্যাপারে কাউকে কিছু বলিস না, নয়তো সবাই পাগল ভাববে আমাদের। গ্রামে গিয়ে হুজুরের সাথে আলাপ করে নি, তারপর দেখি হুজুর কি বলে। ঠিক আছে। ওরা নিজেদের ভিতরেই ব্যাপারটা লুকিয়ে রেখেছে, যদিও কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। এদিকে প্রায় রাত ঘনিয়ে এসেছে। রাত 12টায় হোস্টেল বন্ধ হয়ে যাবে। 8টা বাজে সবাই বাসের উদ্দেশ্য বের হবে। হাতে মাত্র আর 4 ঘন্টা বাকি। মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, সামিয়া, পিঙ্কি ব্যাগ গুছিয়ে রেডি হতে প্রস্তুত। জান্নাত মনে মনে খুব ভয় পেয়ে আছে। ব্যাগ গুছাচ্ছে হাত দিয়ে, কিন্তু ওর হাত জেনে কাজে সায় দিচ্ছে না। বারবার কেঁপে উঠছে। জান্নাত না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে কিছু করতে। সামিয়ার উপরেই একমাত্র ভরসা তার। ব্যাগ গুছানোর মাঝপথে ফের জান্নাতের ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের টোন শুনেই জান্নাত বেশ ভয় পেয়ে ফুপিয়ে উঠে। এই রিংটোনটাই যেন ওর ভয়ের আরেকটি কারণ। জান্নাতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল ওর মা ফোন দিয়েছে। তখনই জান্নাত সবার উদ্দেশ্য করে বলল, তোরা ব্যাগ গোছা, আমি একটু আম্মুর সাথে কথা বলে আসি। ঠিক আছে যা। জান্নাত সাইডে এসে ফোন রিসিভ করে। হ্যালো আম্মি, কেমন আছো? জি মা, আমি ভালো, তুই রওনা হয়েছিস? এই তো, সবেমাত্র ব্যাগ গুছাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বাসে উঠব। সাবধানে আসিস। এবারের ঈদে অনেক বড় গরু কিনেছি, এসে দেখিস। হিন্দু জাতিদের বলছি, অনেক হিন্দু ভাই বোন হয়তো আমার গল্প পড়তেছেন। আমি একজন মুসলিম, দেখতেই পাচ্ছেন রিয়াজ হোসেন ইমরান লেখা। সেই হিসেবেই গল্প লিখছি। এতে কেউ মন খারাপ কইরেন না, অনুরোধ। ঠিক আছে, দোয়া কইরো আম্মি। আল্লাহ ভরসা। জান্নাত ফোনটা কেটে মাথা তুলতেই দেখে কথা বলতে বলতে কখন যেন হোস্টেলের 3য় তলা থেকে 5ম তলায় চলে এসেছে। বুঝতেই পারেনি কখন সে এখানে এসেছে। জান্নাত হতভম্ব হয়ে আবার 5ম তলা থেকে সিঁড়ি বেড়ে নিচে চলে আসার জন্য প্রস্তুত হয়। এমন সময় আবার জান্নাতের ফোনের রিং বেজে ওঠে। এবার ফোনের রিংটোনের শব্দে তেমন না চমকালেও নাম্বারের দিকে তাকিয়ে বেশি চমকে যায় জান্নাত। এইটা সেই নাম্বার, যে নাম্বারটা মাত্র 30 সেকেন্ডে তার জীবন বদলে দিয়েছিল, সেই 3063 নাম্বারটা। জান্নাত এবার ফোন ধরবে না ভেবে পুরো প্রস্তুত হয়ে নেয়। উল্টো কলটা কেটে দিয়ে জান্নাত ফোনটা হাতের মুঠোয় রেখে কচলাতে থাকে। এরপর তাড়াহুড়া করে নিচের দিকে নামতে যাবে, তখনই ওর ফোনের ভিতর থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। জান্নাত অবাক চোখে ফোনের দিকে তাকিয়ে থাকে। ফোন রিসিভ না করেও কিভাবে ফোন রিসিভ হলো এইটাই ভাবছে সে। আবার সে ভয়ঙ্কর কণ্ঠটা বলতে লাগল, কোথায় যাবি তুই এই জায়গা ছেড়ে, যে জায়গায় তোরা নিয়েছিলি এক নিষ্পাপ জীবন কেড়ে। এই কথাটা বলার পর আবার অটোমেটিক ফোন কেটে যায়। জান্নাত এবার আরও বেশি হতভম্ব হয়ে পড়ে। তারা এখানে কার প্রাণ নিয়েছিল, সেই সহজ সরল ছেলে রিয়াজ না তো?
জান্নাত প্রচুর ভয় পেয়ে ফোনের মধ্যে সামিয়াকে মেসেজ করে বলে দিয়েছে সে ভয়ঙ্কর কণ্ঠের কথাটা। কারণ ওর মনে হচ্ছিল এই পঞ্চম তলা থেকে সে নিচে নামতে পারবে না। জান্নাত এবার হুঁশ হারিয়ে নিচে ছুটতে যাবে, তখনই দেখতে পায় একটি ছোট্ট মেয়ে চতুর্থ তলার মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। জান্নাত বুঝতে পারছে না এই ছোট মেয়েটি কে। আবার হোস্টেল বন্ধ হয়ে যাবে, সবাই যার যার গ্রামের বাড়ি চলে যায়, তাহলে এই মেয়েটি আসলো কোথা থেকে? জান্নাত ধীরে ধীরে সে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটির মুখের উপর ওর চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে। জান্নাত মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করার জন্য মুখ খুলবে, তার আগেই সে মেয়েটি এক হিংস্র চেহারা ধারণ করে জান্নাতের উপর ঝাঁপিয়ে পড়ে। জান্নাত ভয়ে চিৎকার করতে থাকে। এই মেয়েটি শুধু শুধু কেন ওর উপর ঝাঁপিয়ে পড়ল? জান্নাত কিছু বুঝার আগেই ওর শরীর থেকে সমস্ত জামাকাপড় আঁচড়ে ছিঁড়ে খুলে ফেলে। জান্নাতের চিৎকার যেন ওর মুখ অবধি সীমাবদ্ধ হয়ে আছে, অন্য কেউ শুনতেই পারছে না। কিছু সময় পর মেয়েটি হঠাৎ করে জান্নাতের উপর থেকে সরে কোথাও যেন পালিয়ে যায়। জান্নাতের এবারের চিৎকার সবার কান অবধি যায়। ছেলে হোস্টেল থেকেও প্রায় 4050 জন ছেলে মেয়ে হোস্টেলের দিকে এগিয়ে আসে। মেয়ে হোস্টেলেরও 2025 জন মেয়ে চতুর্থ তলায় ছুটে আসছে। জান্নাত ফ্লোর থেকে উঠে ছুটে যায় নিচের দিকে। এতক্ষণে সকল ছেলে মেয়ে হোস্টেলে এসে হাজির হয়। জান্নাতের নগ্ন দেহ, গায়ে একটি সুতোও নেই, সবার চোখের সামনে দৌড়ে যাচ্ছে, শরীরের প্রতিটি স্থানে ক্ষতবিক্ষত নখের আঁচড়। জান্নাত সেই নগ্ন দেহ নিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমের দিকে ছুটে যাচ্ছে। সব ছেলে মেয়ে জান্নাতের শরীরের দিকে তাকিয়ে আছে। সবার মাঝখান দিয়েই জান্নাত ছুটে চলছে। আর মনে মনে একটাই ভাবনা আঘাত করছে তাকে, কে তাকে এভাবে অ্যাটাক করল? আত্মা নাকি সে? চারপাশে যে এতজন ছেলে মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, সেই দিকে জান্নাতের খেয়ালই নেই। যেন এক অজানা রহস্যের ভিতরে ঢুকে আছে জান্নাত। নগ্ন দেহটা নিয়ে দৌড়ে দৌড়ে অবশেষে জান্নাত তার রুমের ভিতর ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। সবাই দৌড়ে এসে ওর দরজার বাহির থেকে ধাক্কাতে থাকে, কিন্তু জান্নাতের কোনো সাড়া শব্দ বাহির হচ্ছিল না। অনেকটাই ভয় পেয়ে যায়, আবার অনেক টেনশনে পড়ে যায় সবাই। সবার মনে একটাই প্রশ্ন, এই নগ্ন দেহ নিয়ে কেন সবার সামনে পালিয়ে এসেছে জান্নাত? কোথা থেকে এসেছে, কি জন্য এসেছে, কি হয়েছিল তার সাথে? কেউ বুঝতে না পারলেও সামিয়া কিছুটা আঁচ করতে পেরেছে। কারণ সামিয়া সেই ব্যক্তি যাকে মৃত্যুর আগে জান্নাত শেষ এসএমএস করেছিল এবং জান্নাতের সাথে অস্বাভাবিকভাবে ঘটে যাওয়া সবগুলো ঘটনা ও শেয়ার করেছিল সামিয়ার কাছে। সবাই দরজার বাহির থেকে এমন জোরে পিটাচ্ছে যেন পুরো হোস্টেলের মধ্যে শুধু সে দরজার আওয়াজটাই এদিক সেদিকে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে। অবশেষে সবাই কিছু না পেরে জান্নাতের রুমের দরজা লাথি দিয়ে ভেঙে ফেলে। সবাই রুমের ভিতরে প্রবেশ করতেই আতঙ্ক খেয়ে যায়। জান্নাতকে এই অবস্থায় তারা সেখানে আবিষ্কার করবে, সেটা কারোই কল্পনার মধ্যে ছিল না। জান্নাত তার সেই নগ্ন দেহ নিয়ে ফ্লোরের মধ্যে পড়ে আছে। জান্নাতের বুক রক্তে ভেসে আছে, যেন কেউ একটা ছুরি নিয়ে তার দুই স্তনের মধ্যে অসংখ্যভাবে আঘাত করেছে। জান্নাতের স্তন ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। অবাক করার মতো হচ্ছে জান্নাতের যৌনি দিয়ে অস্বাভাবিকভাবে রক্ত ঝরছিল। রক্তের পরিমাণ এতই বেশি ছিল যে রুমের মধ্যে পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। সবাই জান্নাতের এই নগ্ন মৃতদেহ দেখে জোরে চিৎকার করে বাকিদেরকেও উপস্থিত করে ফেলে। কান্নাকাটির ঝড় উঠেছে সেই হোস্টেলের মধ্যে। কিছু ছেলেরা জান্নাতের নগ্ন মৃতদেহ নয়, জান্নাতের নগ্ন দেহ দেখতে মুগ্ধ। অনেকে ভিডিও করে পিক তুলে সাথে সাথেই ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপে আপলোড করে দেয়। ওরা যে জান্নাতের মৃতদেহ সবাইকে দেখাচ্ছে,
এর কারণ মূলত এটা নয়, কারণ হচ্ছে ওরা জান্নাতের নগ্ন দেহ ভাইরাল করছে। অনেক ছেলেমেয়ে প্রতিটি স্ট্যাটাসে কষ্টের রিয়েক্ট দিচ্ছে, অনেকে তাকে জান্নাতবাসী করার জন্য দোয়া করছে। কিন্তু আসলেই কি তাদের এ মন্তব্যগুলো সঠিক, নাকি শুধুমাত্র লোক দেখানো? জান্নাতের এ ব্যাপারটা ছড়াছড়ি হয়ে যায় পুরো বাংলাদেশ। কেউ ডাটা অন করলেই নোটিফিকেশনে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কেউ নৃশংসভাবে খুন ও রেপ করে মেরে ফেলেছে। জান্নাতের বাড়ির লোক জানতে পেরে জান্নাতের লাশটি পর্যন্ত নিতে আসেনি। সবাই ভেবেছিল জান্নাত হয়তো কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছে, এরপর সেই ছেলেটি জান্নাতকে এভাবে মেরে ফেলেছে। সমস্ত ইন্টারনেটের মধ্যে ব্যাপারটা ছড়াতে থাকে। অনেক ছেলেরা ফেমাস হওয়ার জন্য জান্নাতকে নিয়ে বানিয়ে বানিয়ে অনেক খারাপ গল্প লিখে ফেলে, জান্নাতের চরিত্র নিয়ে শুরু করে দেয় গুজব ছড়ানো। ফেসবুকে তোলপাড় হয়ে যায় জান্নাতের ব্যাপারটা নিয়ে। এভাবে কেটে যায় প্রায় 1 মাস। হয়ে যায় আবার সবগুলো স্বাভাবিক। এখন কেউ জান্নাতের নামটি পর্যন্ত মনে রাখে না। কিছুদিন আগে যে ছেলে প্রতি ঘণ্টা পর পর জান্নাতকে নিয়ে স্ট্যাটাস দিত, সে ছেলেটিকেও যদি এখন বলা হয় জান্নাতকে চিনো কিনা, সে বলবে নামটা পর্যন্ত শুনেনি। আবার নীরবতা নেমে আসে ফেসবুকে। সবাই পরের আরেকটা ঘটনার জন্য খাপ পেতে থাকে। কখন আরেকটি ঘটনা প্রকাশ হবে, তখন তারা এটা নিয়ে গুজব ছড়ানো শুরু করে দিবে। কখন তারা একটা কাহিনীকে আরেকটা কাহিনী বানিয়ে নিজেদেরকে ফেমাস করে তুলবে, সেই প্রতীক্ষায় বসে থাকে। 1 মাস পর মায়ার ফোনের মধ্যে একটা কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে কল দিছিল সামিয়া। সামিয়া ফোন কেন দিয়েছে মায়াকে, মায়া তা ঠিক বুঝে উঠতে পারছে না। এর কারণ হচ্ছে জান্নাতের মৃত্যুর পর তারা একে অপরের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। এর পেছনের কারণ এই নয় যে তারা ভয় পেয়েছে। এর পিছনের কারণ হচ্ছে এটা, তারা যেন কোনো পুলিশের ঝামেলায় না পড়ে। হয়তো অনেকে এটাও বলেছে যে তাদের বান্ধবীরা হয়তো ওর খুনের সাথে জড়িত, জান্নাতের খুন। ঘটনাটা কতটা সঠিক, কতটা গুজব, সেদিকে তো কেউ তাকাবে না। সবার সামনে কোনো তদন্ত আসলেই সেটা নিয়ে মাথা ঘামানো শুরু করে আমাদের যুগের মানুষ। এই ভয়ে সব বান্ধবীরা নিজে থেকে আলাদা হয়ে যায়। হোস্টেল চালু হয়েছে প্রায় 17 দিন হয়ে গেছে। কেউ এখনো পর্যন্ত হোস্টেলে আসেনি। নিজেদের মন মানসিকতা শক্ত করার পর হোস্টেলে আসবে বলে জানিয়েছে সবাইকে। এই সময়টা চলাকালীন এর মধ্যে মায়া অবাক হল সামিয়া ফোন পেয়ে। 1 মাস কোনো যোগাযোগ নেই, তার উপর কেন ফোন দিল ভাবতে ভাবতে মায়া ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে সামিয়ার কণ্ঠ ভেসে আসল। কি রে, কি অবস্থা তোর? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আছি কোনোরকম। কোনোরকম কেন? জানিস, জান্নাত আর তানিয়ার মৃত্যুর পিছনে অনেক বড় এক রহস্য লুকিয়ে আছে। কেন, কি হয়েছে? অনেক কিছু দোস্ত, একটা জিনিস তুই খেয়াল করেছিস? ওদের দুজনেরই মৃত্যুর পিছনে একই রকম ঘটনা আছে। যেমন, ওদের দুজনের মৃত্যু হয়েছে অনেক অস্বাভাবিকভাবে। প্রত্যেকের মৃত্যু হয়েছে কোনো ফ্লোরের উপর। তুই খেয়াল করে দেখ, আমরা একটা ছেলেকে আজ থেকে আরও 7 মাস আগে সে করেছিলাম। ওই ছেলেটাকে কিন্তু আমরা ফ্লোরের উপর রেখে সে করেছিলাম। আবার এদিকে জান্নাত এবং তানিয়ার মৃত্যু ফ্লোরের উপর হয়েছে। রিয়াজের মাথা ফেটে রক্ত ঝরেছিল, এখানেও তাদের মৃত্যুর পর রক্ত ঝরে ফ্লোর ভেসে যায়। আমরা রিয়াজের গোপনাঙ্গ এর উপর হামলা চালিয়েছি। এটা তুই খেয়াল করেছিস? ওদের দুজনেরই গোপনাঙ্গের উপর হামলা চালানো হয়েছে, এরপর অস্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়েছে। তুই কি বলতে চাচ্ছিস এসবের পিছনে রিয়াজ আছে? তাকেই তো আমরা এসব করছি। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। রিয়াজ ফিরে এসেছে,
ওর আত্মা এসে জান্নাত এবং তানিয়াকে মেরে ফেলেছে। বাকি আছি আমরা 6 জন। ধীরে ধীরে সে আমাদের কাছে চলে আসবে। আমি জানি না পরের টার্গেট কে, তবে এইটা বলতে পারি, আমাদের মধ্যে আরও একজন কিছুদিন পর মরতে চলছে। দেখ দোস্ত, তুই এসব বলছিস। আচ্ছা, পরিস্থিতি হিসেবে সবই মেনে নেওয়া যায়, কিন্তু এতটা শিওর কিভাবে হচ্ছিস তুই? মানে এসব যে রিয়াজের কাজ, সেটা কিভাবে বুঝলি? আমার বাসার পাশে একজন হুজুর আছে, উনি এসব প্রেতাত্মা নিয়ে বিশেষ করে কাজ করে থাকেন। উনার কাছ থেকে শোনা। আমরা রিয়াজকে মারার পরে আবার ফিরে এসেছে রিয়াজ। হুজুরকে বলেছি এসব কাউকে না জানাতে। কিন্তু আরেকটা কথা, ওর আত্মা আমাদেরকে মেরে ফেলার জন্য ফিরে আসেনি, ওর আত্মা এসেছে আমাদের সাথে শারীরিক সম্পর্ক করে, আমাদেরকে দিনে দিনে দুর্বল করার জন্য। আমাদের সাথে এমনভাবে শারীরিক সম্পর্ক করবে, যার কারণে আমাদের শরীরের সমস্ত শক্তি কিছুদিন পর অটোমেটিক চলে যাবে। তারপর সে আমাদেরকে মারতে হবে না, আমাদের শরীরের অবস্থায় আমরা নিজেরাই নিজে মারা যাব। ফাজলামি করিস না, জান্নাত এবং তানিয়া সেদিনই মরেছে, যেদিন তাদের উপর হামলা হয়েছিল। রিয়াজ যদি এভাবে মারতে চায়, তাহলে তারা একদিনের মাঝে কিভাবে মরে গেল? আমি তোকে সেটাই বলতে চাচ্ছি, এর পিছনে আরও একটা হাত আছে। আরও একটা আত্মা আছে, যে আমাদেরকে মারার জন্য খাপ পেতে আছে। মানে, আরও একটা আত্মা? কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রিয়াজের কাজ রিয়াজ চালাচ্ছে ঠিকই, কিন্তু রিয়াজের পরে আরও একটা আত্মা আছে, যে আমাদের উপর হামলা করে। ওরা দুজনেই একসাথে হামলা করে, এবং টার্গেট একজনকেই করে। একজন একজন করে তারা সবাইকে মারবে। প্রথমে একটি আত্মা আমাদের উপর হামলা করবে, তারপর দ্বিতীয় আত্মাটি। এসব কি বলছিস আমি কিছু বুঝতেছি না। আরেকটা আত্মা আসলো কোথা থেকে? হ্যাঁ, আরেকটা আছে, জান্নাতের মৃত্যুর আগে সে আমাকে সব বলেছিল। একটা অজানা নাম্বার থেকে তার কাছে ফোন আসছিল। ব্যাপারটা আমিও জানতাম, কারণ সেই নাম্বার আমিও দেখেছিলাম। নাম্বারটি হচ্ছে 3063। ওই নাম্বারটাই প্রথম জান্নাতের উপর অ্যাটাক করে, মানে ভয় দেখায়। আবার তাকে পঞ্চম তলায়ও নিয়ে যায়, জান্নাত আমাকে মেসেজে জানিয়েছিল। এইটা ছিল অন্য একজন আত্মা। তারপর জান্নাতের ওই হাল করার পর রুমের ভিতরে যখন জান্নাত লজ্জায় কষ্টে ঢুকে পড়ে, তারপরে জান্নাতের উপর হামলা করে রিয়াজের আত্মাটি। কিন্তু দ্বিতীয় ধাক্কাতে ওর উপর অ্যাটাক করেছিল সেই রিয়াজ, ওটা নিশ্চিত। কিন্তু প্রথমে যে আত্মাটি জান্নাতের উপর অ্যাটাক করেছিল, সে রিয়াজ না, সে হচ্ছে একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, তুই কি পাগল টাগল হয়ে গেছিস? এখানে বাচ্চা আসলো কোথা থেকে? উফ, এত পেছানো কেন সব? সেটা আমি জানি না, তবে রিয়াজের আত্মার সাথে আরেকটা আত্মা আছে, যে আমাদের উপর হামলা করছে। সে একটা বাচ্চা মেয়ে, বয়স মাত্র 8 বছর। কি? 8 বছর? ওই 8 বছরের একটা বাচ্চা আমাদের উপর হামলা করছে? কিন্তু কেন? আমরা তো কোনো 8 বছরের বাচ্চাকে কোনোদিন কিছু করিনি। সেটা তো আমিও জানি না দোস্ত। কিন্তু এই বাচ্চাটি কে হতে পারে? কে সে? জানি না রে। এখন এই বিপদ থেকে আমরা বাঁচব কিভাবে? এর প্রতিরোধ আমি বের করেছি। হুজুরের কাছ থেকে আমি 6টা তাবিজ নিয়ে নিয়েছি। এই তাবিজটা যতক্ষণ আমাদের সাথে থাকবে, ততক্ষণ ওই আত্মা দুটো আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমি আরও বাকি 4 জনকে পাঠিয়ে দিয়েছি এই তাবিজ, তাদেরকেও আমি ফোন দিয়ে এ ব্যাপারে বলেছি। তোকে আমি পাঠিয়ে দিয়েছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তুই তাবিজটা নিয়ে হাতে পড়বি। ভুলেও তাবিজটা খুলবি না, না হলে তোর মৃত্যু নিশ্চিত। ঠিক আছে দোস্ত, আমি তাবিজ নিয়ে আসব। আর হ্যাঁ, এখন কি সিদ্ধান্ত নিয়েছিস?
হোস্টেলে কি যাবি? হ্যাঁ, আগামী 13 তারিখে সবাই ঢাকা চলে আসিস। সবার হাতে তাবিজ থাকলে ওই আত্মা আমাদেরকে আর কিছু করতে পারবে না। আমাদের জীবন অনেক বিপদের মধ্যে আছে। তবে তাবিজটা আমাদের হাতে একটানা 3 মাস থাকলে ওই আত্মা দুটো আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা বেঁচে যাব অভিশপ্ত জীবন থেকে। তাই এই 3 মাস আমাদেরকে তাবিজটা সাথে সাথে রাখতে হবে। ঠিক আছে, তাহলে 13 তারিখে সবাই ঢাকা আসব। ফোনটা রেখে দেয় মায়া। এসব আত্মা, তাবিজে ওরা কেউ বিশ্বাসী ছিল না। কিন্তু কি আর করার, সামিয়ার কথামতো কুরিয়ার সার্ভিসে যে তাবিজ এসেছিল সেটা নিয়ে আসে। এরপর তার হাতেও সুন্দর করে বেঁধে ফেলে। এদিকে পিঙ্কিকেও সামিয়া ফোন দিয়ে সবকিছু বলে পিঙ্কিও তাবিজটা হাতে রেখেছে। পিঙ্কির একটা বদ অভ্যাস ছিল, গোসল করার সময় সে নিজের শরীরে একটা সুতো পর্যন্ত রাখে না। কিন্তু এখন তো হাতে তাবিজ, এইটা যদি খুলে তাহলে তার জীবন বিপদে পড়তে পারে। সেজন্য সে তাবিজটা না খুলেই ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগল। তাবিজটা হাতে থাকায় ওর কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওর মনে হচ্ছে মাত্র 10 মিনিটের জন্য না হয় খুলে রাখি, এরপর আবার পরে নিব। পিঙ্কি তাবিজ খুলে একপাশে রাখল, এরপর গোসল করাই মন দেয়। অদ্ভুতভাবে পিঙ্কির সাথে কিছুই ঘটেনি। পিঙ্কি ঠিকভাবে গোসল শেষ করে জামা কাপড় বদলে নেয়। কিন্তু একটা মিস্টেক হয়ে গেছিল, পিঙ্কি তাবিজটা যেখানে রেখেছিল তাবিজটা সেখানেই পড়ে আছে। এরপরে তাবিজটি নিতে সে ভুলে গেছে। পিঙ্কি রুমে এসে স্পিকারে একটা গান চালু দিয়ে নিজে নিজে ডান্স করতে লাগল। ওর এই ডান্সের পিছনে কারণ আছে, কারণ ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবারের সাথে কথা হয়েছে, কিছুদিন পর তারা এঙ্গেজমেন্ট শেষ করে বিয়ের তারিখ ফেলবে, সে কারণে পিঙ্কি একটু উৎসাহিত হয়ে আছে। পিঙ্কি ডান্স করতে করতে একসময় হঠাৎ করে পিঙ্কির হাতের ধাক্কা লেগে টেবিলের উপর থেকে ফুলদানিটা ফ্লোরের মধ্যে পড়ে যায়। ফুলদানি ভাঙ্গার শব্দ শুনে পিঙ্কির আব্বু আম্মু দৌড়ে আসে। পিঙ্কির রুমের দরজাটা নক করতেই পিঙ্কি স্পিকার ভলিউম কমিয়ে দেয়। দরজার সামনে গিয়ে দাঁড়ায় পিঙ্কি। কি রে, কি হয়েছে? আরে না, ডান্স করছিলাম, তাই হাতে ধাক্কা লেগে ফুলদানিটা পড়ে যায়। আচ্ছা, তুই কি আর মানুষ হবি না? এই বয়সে তুই এখনো পোলাপানদের মতো আচরণ করছিস। ডান্স করবি কর, তবে আশপাশ ভালো করে দেখে করিস। ঠিক আছে। পিঙ্কি দরজাটা লাগিয়ে দিয়ে আবার ভলিউম বাড়িয়ে দেয়। এরপর ডান্স করতে করতে হঠাৎ খেয়াল করল পিঙ্কির পিছন থেকে কেউ তাকে জড়িয়ে তার সাথে ডান্স করছে। কিন্তু পিঙ্কি ব্যাপারটা এড়িয়ে যায়। তার মনে হচ্ছিল ডান্স করতে করতে হয়তো শরীর থেকে যে তাপ বের হচ্ছে সেই তাপ অনুভব করে সেরকম কিছু ভাবছে। কিন্তু এই মন মানসিকতা পাল্টে দিয়ে কিছুক্ষণ পর খেয়াল করল ওর গলার মধ্যে কারো ঠোঁটের স্পর্শ। পিঙ্কি দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, এরপর আর চোখে গলার দিকে তাকিয়ে দেখে গলা বেয়ে রক্ত ঝরছে। পিঙ্কি ব্যাপারটা দেখে চমকে যায়। এরপর হাতের দিকে তাকিয়ে দেখে হাতে তাবিজ নেই। ভুলে গেছে তাবিজটা সে বাথরুমে রেখে এসেছে। ভয় পিঙ্কি দৌড়ে বাথরুমের দিকে যাবে, তখনই পিঙ্কি হোঁচট খায়। যেন কেউ তাকে ধাক্কা দিয়েছে। পিঙ্কি ফ্লোরের মধ্যে পড়ার সাথে সাথে ওর হাত থেকে মোবাইলটা উড়ে গিয়ে দেওয়ালের সাথে আঘাত খায়। আঘাতে মোবাইলটা ভেঙে চুরমার হয়ে যায়। পিঙ্কি আবার ফ্লোর থেকে উঠে যাবার সময় আগের মতো হাতের আঘাত খেয়ে টেবিলের উপর থেকে পিঙ্কির মেকআপ বক্স পড়ে ফেটে যায়। এই আওয়াজটা ওর আব্বু আম্মুর কান পর্যন্ত গেছে। কিন্তু তারা ভাবছে হয়তো মেয়েটি আগের মতো ডান্স করতে করতে ফুলদানির মতো কিছু একটা ফেলে দিয়েছে। সেজন্য তারা আর রুমের দিকে এগোয়নি। পিঙ্কি জোরে জোরে চিৎকার করতে চাচ্ছে, কিন্তু পারছে না। ফ্লোরের মধ্যে যেভাবে পড়ে আছে
ঠিক সেইভাবে শোয়া থেকে উঠতে পারছে না। ওর হাতটা যেন কেউ ফ্লোরের সাথে চেপে ধরে আছে। এমন সময় খেয়াল করল পিঙ্কির প্লাজো কেউ ধরে টানছে। পিঙ্কি আবার চোখ বড় করে দাঁত কামড়াতে লাগল, সে হয়তো বুঝতে পেরেছে কি হতে যাচ্ছে। এরপর অদ্ভুতভাবে পিঙ্কি নিজের শরীরকে হালকা আবিষ্কার করে। তারপর আবার ফ্লোর থেকে উঠে দৌড় দেওয়ার সময় এক অদৃশ্য বাতাসে উড়ে গিয়ে বেডের উপর পড়ে। কেউ যেন তার হাত পা দুটো বেডের সাথে আটকে রেখেছে। পিঙ্কির শরীরে কোনো শক্তি নেই, যেমন সে নড়াচড়া করতে পারছে না, তেমনইভাবে চিৎকারও করতে পারছে না। এরপর পিঙ্কি খেয়াল করে ওর গেঞ্জিটা মাঝ বরাবর ধীরে ধীরে ফেটে যাচ্ছে। গেঞ্জি এভাবে ছিঁড়ে যাওয়ার কারণ সে বুঝতে পারে। কারণ সে বুঝতে পেরেছ, এইটা রিয়াজ। পিঙ্কি মুখে আওয়াজ করতে না পারলেও মনে মনে অনুরোধ করছে, রিয়াজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করো। কিন্তু পিঙ্কির অনুরোধটা যেন তার মুখের ভিতরেই রয়ে যায়, কারো কান পর্যন্ত পৌঁছায়নি। পিঙ্কির গেঞ্জিটা অবশেষে চিরতে চিরতে পুরো খুলে যায়। পিঙ্কির পুরো নগ্ন দেহ বেডে পড়ে আছে। অনুভব করল ওর স্তনে কেউ কামড় বসাতে লাগল। রক্তে ভিজে যাচ্ছে পিঙ্কির স্তন। পিঙ্কি চিৎকার করার শক্তি একেবারের জন্যই যেন ফিরে আনতে পারছে না। পিঙ্কি আবার খেয়াল করল তার গোপনাঙ্গ ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। পিঙ্কি এবার আরো ভালো করে বুঝেছে রিয়াজ তার আসল কাজটা শুরু করতে যাচ্ছে। চলবে।